শুভ সন্ধ্যা সবাইকে। এসএসসির চলতি নিয়োগ প্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে 18 নম্বর কোর্টরুমে কিন্তু বেশ কয়েক ঘন্টা আগেই শেষ হয়েছে এবং আপনারা সকলেই হয়তো অধীর আগ্রহে সেই মামলায় আজকে কি রায় হলো বা সেই মামলাতে কি কি তথ্য উঠে এলো সেই বিষয়গুলো জানবার জন্য এই মুহূর্তে উদ্বিগ্ন হয়ে রয়েছে। তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে সেই বিষয়গুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, কিন্তু তার আগে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমটি হলো এই যে নবম দশম এর যে চলতি নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষার ফলাফল তো ইতিমধ্যেই কমিশন প্রকাশ করে দিয়েছে, কিন্তু নবম দশমের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ সংক্রান্ত যে তালিকা, সেই তালিকা কিন্তু আগামী সপ্তাহের শেষে কমিশন প্রকাশ করতে চলেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। নবম দশমের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ সম্পর্কিত তালিকা কিন্তু আগামী সপ্তাহের শেষের দিকে কমিশন প্রকাশ করতে চলেছে। দ্বিতীয়ত আরেকটি বিষয়, সেটি হলো এই যে এর আগে কোর্ট আদেশ দিয়েছিল যে 2016 প্যানেল উত্তীর্ণ প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা কিন্তু কমিশনকে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, কিন্তু কমিশন আজকে সুকৌশলে সেই আদেশের খানিকটা পরিবর্তন করেছে। তারা কোর্টের কাছ থেকে এই আদেশ আদায় করে নিয়েছে যে তারা তাদের সেই তালিকা ওয়েবসাইটে আপলোড করবে না, বরঞ্চ কোর্টের সামনে তারা পেশ করবে, অর্থাৎ কোর্টকে তারা সেটা প্রডিউস করবে, কিন্তু তারা সেটা পাবলিশ করবে না। তো যাই হোক, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর ছিল। তার পাশাপাশি আজকে সারাদিনে কোর্টরুমেতে কি হলো সেটা আপনাদেরকে জানাবো। আজকে মূলত কোর্টরুমে তিনটে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত যেটা আলোচনা হয়েছে সেটা হলো প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত যে মামলা, অর্থাৎ 10 নম্বরের যে মামলা, সেই 10 নম্বরের ভ্যালিডিটি এবং লিগালিটি এই নিয়ে, এবং এই নিয়েই সবচেয়ে বেশি সময় কিন্তু অতিবাহিত হয়েছে। দ্বিতীয় যেটা ছিল সেটা হলো এজ রিল্যাক্সেশন সম্পর্কিত মামলা, এবং তৃতীয় হলো ডবল বেনিফিট সংক্রান্ত মামলা। তো প্রথমেই যে মামলাটির কথা বলবো, অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স, পূর্ব অভিজ্ঞতা বা প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে যে মামলাটি ছিল, তার কেস নাম্বার ছিল হলো WPA 12434/2025। এটি লুবানা পারভিন অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই এদের করা মামলা। আজকে এটা কজ লিস্টের 18 নম্বরে ছিল, এবং এই মামলাটা মূলত ফ্রেশার্স ক্যান্ডিডেটদের। তো আজকে পিটিশনারদের তরফে আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, এবং তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন তথ্য আদালতের সামনে উপস্থিত করেছেন। মধ্যাহ্নভোজনের আগে এবং মধ্যাহ্নভোজনের পরে দীর্ঘ সময় ধরে কিন্তু তিনি বলেছেন আজকে, এবং তিনি বলার শুরুতেই এই প্রশ্নটা তুলেছেন যে 2025-এর যে নিয়োগ, সেই নিয়োগ তো সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের যে নিয়োগ, সেই নিয়োগ, অর্থাৎ এটা কোনো নতুন নিয়োগ নয়। তাহলে এখানে নতুন শূন্যপদ সংযুক্ত করা হলো কেন, বা এখানে নতুন বিভিন্ন নিয়ম কানুনকে আবার সেখানে অ্যাড করা হলো কেন? এটা তো পূর্বের নিয়ম অনুযায়ী এবং পূর্বের 2016 সালের যে ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সিতেই নিয়োগ হওয়া উচিত। যদি নতুন করে নিয়োগ করতে হয় তাহলে তো নতুন নিয়মে নিয়োগ করতে হয়, তাহলে তো তার জন্য আলাদা করে গেজেট পাবলিশ করে আলাদা করে তার নিয়োগ প্রক্রিয়া করা উচিত। একই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কেন এই পুরনো একটি 2016 সালের নিয়োগকে অন্তর্ভুক্ত করা হচ্ছে? অর্থাৎ শুরুতেই তিনি কমিশনের যে অসৎ উদ্দেশ্য সেদিকেই ইঙ্গিত করেছেন। অর্থাৎ কমিশন যে শুরু থেকেই চেয়েছে দাগিদেরকে সুযোগ করে দিতে একে একে, সেটা কিন্তু তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। তিনি 2025-এর নিয়োগ সংক্রান্ত গেজেটের ক্লজ 2, ক্লজ 7 ইত্যাদি তুলে ধরে দেখিয়েছেন যে গেজেট প্রকাশের সময় বলা হয়েছিল যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা, তাদের একাডেমিক কোয়ালিফিকেশন, লেকচার ডেমনস্ট্রেশন, ভাইভা ইত্যাদির মাধ্যমে। অর্থাৎ সেখানে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার কোনো উল্লেখ ছিল না, এবং উক্ত নির্দেশিকায় প্যানেল প্রস্তুতের ক্ষেত্রে কিন্তু প্রিলিমিনারি স্কোরের কথা বলা হয়েছিল। এরপর তিনি তার সাবমিশনের 56 নম্বর পেজে এজ লিমিটের কথা তুলে ধরেন। সেখানে বলা হয়েছে যে প্রার্থীরা 21 বছর হলে পরেই কিন্তু তারা এই পরীক্ষার জন্য যোগ্য। কিন্তু এটা মনে রাখতে হবে যে 21 বছরের একজন প্রার্থী কিভাবে সে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স সম্পন্ন হবে, সে প্রশ্ন কিন্তু তিনি তুলেছেন। এরপর তিনি তার সাবমিশনের পৃষ্ঠা সংখ্যা 40-এ সেখানে
তিনি বলেছেন যে ইন্টারভিউ লিস্টের পর ইন্টারভিউ লিস্ট কি করে তৈরি করা হবে, তারপরে ফাইনাল মেরিট লিস্ট যখন প্রকাশ করা হবে তখন গেজেটে কিন্তু এই পূর্ব অভিজ্ঞতার কথাটিকে সেখানে ঢোকানো হলো, অর্থাৎ সেটা আগে ছিল না, সেটা পরে ঢোকানো হয়েছে। এরপরে পৃষ্ঠা সংখ্যা 49-এ গিয়ে তিনি বলেছেন যে বর্তমানে যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষা 60 নম্বর, যদিও 2016 সালে কিন্তু 60 নম্বরের লিখিত পরীক্ষা ছিল না। তো এগুলো তিনি বলেছেন। পাশাপাশি 2016 সালে নিয়োগের বিভিন্ন দিক তিনি তুলে ধরেছেন, তার সাবমিশনের 348 নম্বর পাতাতে সেগুলো ছিল। তিনি বলেছেন 2016 সালের যোগ্য শিক্ষক বের করার সময় যেখানে একাডেমিক কোয়ালিফিকেশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, অর্থাৎ সেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনের ইত্যাদির জন্য আলাদা আলাদা করে নাম্বার ছিল, কিন্তু সেক্ষেত্রে নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কিন্তু সেগুলো সব উঠিয়ে দিয়ে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের উপরেই গুরুত্ব আরোপ করা হয়েছে। এর পাশাপাশি তিনি ডিভিশন বেঞ্চের অর্ডারকে উদ্ধৃত করেছেন এবং দেখিয়েছেন যে ডিভিশন বেঞ্চ কিন্তু 2016 সালের প্রক্রিয়াকে বাতিল বলেছে এবং সুপ্রিম কোর্টও সেই ডিভিশন বেঞ্চের যে রায় তাকে মান্যতা দিয়েছে, অর্থাৎ 2016 সালের প্রক্রিয়াটি একটা বাতিল প্রক্রিয়া। এখন এই বাতিল প্রক্রিয়াতে যারা টেন্টেড বা যারা নট টেন্টেড যাই হোক না কেন, তাদের দুটো গোষ্ঠী। নট টেন্টেড যারা আছে তারাও কিন্তু তাদের ক্ষেত্রে কোর্ট কিন্তু পূর্বেই রায় দিয়েছে যে এই নট টেন্টেডদের নিয়োগও কিন্তু প্রথম থেকেই নাল অ্যান্ড ভয়েড। তাহলে যে প্রক্রিয়া প্রথম থেকেই নাল অ্যান্ড ভয়েড বা অকার্যকর, সেই প্রক্রিয়ার জন্য কিভাবে এই পূর্ব অভিজ্ঞতার জন্য যে বরাদ্দ করা হয়েছে 10 নম্বর, সেই 10 নম্বর তারা দাবি করে, এই ব্যাপারটা কিন্তু তিনি তুলে ধরেছেন। এ প্রসঙ্গে তিনি বেশ কিছু জাজমেন্টের উল্লেখ করে তার এই যে দাবি সেই দাবিকে প্রমাণ করার চেষ্টা করেছেন। যেমন তিনি আসামের কনস্টেবল রিক্রুটমেন্টের একটা কেস সম্পর্কে সুপ্রিম কোর্টের অর্ডার পড়েছেন। 1995-এর এসএসসির একটা সাপ্লিমেন্টারি অর্ডার যার পৃষ্ঠা সংখ্যা 235-এর প্যারাগ্রাফ 11-13 তিনি উদ্ধৃত করেছেন। এসএসসির 30 রিক্রুটমেন্টের 2005-এর ভলিউম 5-এর প্যারাগ্রাফ 11 আর 12 তিনি উদ্ধৃত করেছেন। প্রসঙ্গত তিনি অরুণিমা পাল যে মামলা, সেই অরুণিমা পাল মামলার কথাও তার জাজমেন্ট কপির যে দ্বিতীয় পেজ সেটাও উদ্ধৃত করেছেন এবং বিভিন্নভাবে দেখাতে চেয়েছেন যে 2016 সালের প্যানেল একটি বাতিল প্যানেল এবং তার পরিপ্রেক্ষিতে নিয়োগ পরিচালনা করতে হলে শুধুমাত্র সেই 2016 সালে যে সকল শিক্ষকরা ছিল তাদের জন্যই নিয়োগ প্রক্রিয়াটাকে কন্ডাক্ট করতে হতো। নতুনদেরকে এই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়মের গণ্ডির মধ্যে বেঁধে সবাইকে একসাথে নিয়োগটা যথাযথ হয়নি। দ্বিতীয়ত, এই নিয়োগকে সুপ্রিম কোর্ট আগেই বাতিল বলে ঘোষণা করেছে এবং সেই নিয়মের সাথে যুক্ত যারা যোগ্য অথবা দাগি যে কোনো প্রার্থী হোক না কেন তারা তাদের পূর্ব অভিজ্ঞতার জন্য নাম্বার দাবি করতে পারে না, এটাও তিনি বলেছেন। আর যদি একমাত্র কোর্ট যদি মনে করে থাকে যে শিক্ষকরা পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর তাদের প্রাপ্য, তাহলে সেই নাম্বার যদি ইন্টারভিউ লিস্ট তৈরি করার আগে যুক্ত করা হয় তাহলে ফ্রেশার্সদের বঞ্চিত করা হবে। কারণ ফ্রেশার্সরা 21 বছর বয়সে যদি এই পরীক্ষায় বসতে পারে তাহলে কারোরই এই অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে না। প্রসঙ্গত, প্রাইভেট স্কুল বা সেন্ট্রাল স্কুল বা অন্য কোনো জায়গায় কর্মরত শিক্ষকরা এই পূর্ব অভিজ্ঞতার নাম্বার পাবেন কিনা সে বিষয়ে যে মামলাগুলি আজকের এই শুনানিতে মানে আজকের ছিল লিস্টেড ছিল সেগুলোর শুনানি পরে হবে বলা হয়েছে। যাই হোক, বিচারপতি আজকে দীর্ঘ সময় ধরে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে সাবমিশন সেই সাবমিশন শুনেছেন এবং এই কেসটি এবং তার সাথে যুক্ত আরও যে সকল কেসগুলো রয়েছে, যেমন আজকের কেস নাম্বার 25, কেস নাম্বার 19, কেস নাম্বার 27, কেস নম্বর 26, এগুলোর একসাথে হিয়ারিং আগামী 1 ডিসেম্বর কিন্তু হবে। অর্থাৎ এই যে 10 নম্বর সংক্রান্ত যে মামলাগুলি রয়েছে সেই 10 নম্বর সংক্রান্ত মামলাগুলির হিয়ারিং কিন্তু আগামী 1 ডিসেম্বর হবে। এর পাশাপাশি আরও দুটো জিনিসকে বলতে হয়, সেটা হলো এক্সপায়ারি অফ প্যানেল। এই এক্সপায়ারি অফ প্যানেল থেকে নিয়োগের জন্য যে মামলা যার কেস নাম্বার আজকের যে সিরিয়াল ছিল সেই সিরিয়ালেতে 23 নম্বরে ছিল, তার জন্য ধার্য করা হয়েছে 10 তারিখ এবং সেটা 10 তারিখে শুনানি হবে। পাশাপাশি আরও 2-1 আইনজীবী কিন্তু আজকে কিছু বলেছেন, তাদের সংক্ষিপ্ত সাবমিশন রেখেছেন, যেমন এজ রিল্যাকশনের ব্যাপারটাও সেখানে উঠেছিল এবং এ প্রসঙ্গে অর্থাৎ বলা হয়েছে যে 2016 সালে যারা পরীক্ষায় বসেছিল কিন্তু অকৃতকার্য হয়েছে তারা অনেকেই বয়স উত্তীর্ণ হয়ে গেছে বলে এবছরের মানে পরীক্ষায় তারা বসতে পারেনি, 2025-এর তারা বসতে পারেনি। তো এজ রিল্যাক্সেশনটা কাদের জন্য, কোর্ট সেটা কিন্তু কমিশনের কাছে জানতে চেয়েছে। কমিশন বলেছে যারা 2016 সালের নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছিলেন এবং যোগ্য শুধুমাত্র তাদেরকেই এজ রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় যেটা উঠে এসছে সেটা হলো ডবল বেনিফিটের বিষয়টা, অর্থাৎ দ্বৈত সুবিধার বিষয়। অর্থাৎ নবম দশমের একজন শিক্ষক যদি একাদশ দ্বাদশের জন্য এবার আবেদন করে থাকেন তাহলে
কি তিনি পূর্ব অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর প্রাপ্য সেটাও পাবেন, অথবা যদি উল্টোটা হয় একাদশ দ্বাদশের কোনো শিক্ষক যদি নবম দশমের জন্য আবেদন করে থাকেন তাহলে কি তিনি পূর্ব অভিজ্ঞতার 10 নম্বরটা পাবেন, এটাও কমিশনকে কিন্তু পরিষ্কার করে বলতে হবে, এফিডেভিট দিয়ে বলতে হবে, এবং তারপরে পিটিশনাররা তাদের বক্তব্য জানাবে। তো এই কটা বিষয়ই আজকে মূলত কোর্টে আলোচনা হয়েছে, এবং আজকের অধিকাংশ সময় ধরেই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সাবমিশন রেখেছেন। অন্যান্য যে সকল আইনজীবীরা ছিলেন পিটিশনারদের তরফে তারাও একে একে পরবর্তী দিনগুলোতে তাদের যে সাবমিশন রয়েছে সেগুলো তারা রাখবেন। এরপরে কমিশন, স্কুল সার্ভিস কমিশন, তারপরে যারা ইন সার্ভিস টিচার আছে তাদের যারা আইনজীবীরা রয়েছেন তারাও সাবমিশন রাখবে, এবং সর্বশেষে বিচারপতি তার সিদ্ধান্তে পৌঁছাবেন, এমনটাই তিনি কিন্তু জানিয়েছেন। এর পাশাপাশি তিনি এই সুবিধাও রেখেছেন নতুন করে যদি কেউ সাবমিশন করতে চায় তাহলে তারা সেটা করতে পারেন, চলতি শুনানি পর্বের মাঝখানেই সেগুলোকে ইনক্লুড করা হবে, সেই সুবিধাও তিনি দিয়েছেন। ফলত এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে এসএসসির চলতি নিয়োগ সংক্রান্ত যে জটিলতা, সেই জটিলতার নিষ্পত্তি যা কিনা যার ভার কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টকে দিয়েছে, সেটা বেশ কিছুদিন ধরে চলবে, খুব তাড়াতাড়ি কিন্তু এর নিষ্পত্তি হবে না, এবং চূড়ান্ত নিষ্পত্তির আগে এটাও বোঝা সম্ভব না যে মামলার জল কোন দিকে এগোচ্ছে। কিন্তু আগামী কয়েকদিন মামলার গতি প্রকৃতি দেখলে অনেকেই মনে করছেন যে আন্দাজ করা যাবে যে আগামী দিনে এই মামলার কি ফলাফল হতে চলেছে। তো তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, আপনাদেরকেও অপেক্ষা করতে হবে। আপাতত এইটুকুনি, আজকের যে কোর্টরুমের হিয়ারিং হয়েছে তার থেকে উঠে এসেছে, এইটুকুনি আপনাদের জানানোর ছিল। আপনারা অনেকেই বলছিলেন আজকে কোর্টরুমে কি কি বিষয় আলোচিত হলো, তো এই হলো তার পূর্ণাঙ্গ বিবরণ, আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখলাম। আপাতত খবর এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।